রাস্তায় ভিজিবিলিটি একেবারে অলমোস্ট জিরো, মানে জাস্ট এখান থেকে 100 মিটার্স দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে। মানে এই যে গাড়িটা আসছে শুধু তো লাইটটার জন্য বুঝতে পারছি এটা গাড়ি আসছে বলে। আমরা যেহেতু ডাউন হিলে ছিলাম সেহেতু তার প্রায়োরিটি বেশি থাকায় আমরা অলরেডি সাইড করে দিই, কিন্তু রাস্তা এতটাই সরু যে কাটানোর জায়গা কিন্তু অনেকটাই কমে গেছিল। ফলে এই রকম রাস্তাতে গাড়ি চালানো সত্যিই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। ঝর্ণাটা পড়ছে আর অনেকেই যাচ্ছে ওই জায়গাটাতে গিয়ে ছবি তুলতে। ওটা একটু বেশি রিস্কি বলেই আমার মনে হচ্ছে, আমি ওই দিকটাতে যেতে চাইছি না। বাট জায়গাটা যা সুন্দর, মানে এর ওপরে আর কোনো কথা হবে না। জাস্ট ভাবতেও অনেক বেশি ভালো লাগে যে এইসব বীর জওয়ানদের জন্য আজ আমরা সুরক্ষিত এবং হয়তো জীবিত। শান্তিতে বরফ পাবে না, ঠান্ডাটা পাবে। এটাই তো, এটাই আমরা ঢুকে গেলাম সেলার টানেলে। বরফ, পাহাড় এবং দিরাঙের বাজার অঞ্চল পেরোনোর পর সিনটা যে এত তাড়াতাড়ি বদলে যাবে সেটা মনে হয় কল্পনা এর আগে অবধি করিনি। আমরা তাওয়াং থেকে এখন চলেছি যশবন্তকার মিউজিয়ামের দিকে। রাস্তায় ভিজিবিলিটি একেবারে অলমোস্ট জিরো, মানে জাস্ট এখান থেকে 100 মিটার্স দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে। মানে এই যে গাড়িটা আসছে শুধু তো লাইটটার জন্য বুঝতে পারছি এটা গাড়ি আসছে বলে। আমরা ওপরে ওই রকম মেঘের এরিয়ার মধ্যে ছিলাম যেখান থেকে আস্তে আস্তে করে আমরা নেমে আসছি। ডান দিকের এই হিলটাতে পুরোপুরি মেঘে ঢাকা। আমরা ওরকম জায়গাতেই ছিলাম এতক্ষণ যেখানে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না, পুরোপুরি মেঘে ঢাকা জায়গাটা ছিল। ওই যে দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা এখন পুরোপুরি নেমে প্লেন ক্লিয়ার রাস্তা দিয়ে আপাতত যাচ্ছি। আচ্ছা, এবার এটা কি এবার ঘুরছে? এইটা এইটাই আমরা এখন মেন রাস্তা ছেড়ে চলেছি 1 কিলোমিটার দূরে জাং ওয়াটারফলস দেখতে। আমরা সম্পূর্ণ অরুণাচলেই রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি। বিভিন্ন জায়গায় রাস্তা সরু, ছোট, কিন্তু এই যে জায়গার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা একটু ভয়ঙ্করই ছিল বটে। এই রাস্তাটা 1 নম্বর যেমন সরু, তেমন বৃষ্টি পড়ার ফলে রাস্তাটা বেশ খানিকটা নরম এবং মাটি খানিকটা বেরিয়ে গেছে। ফলে উল্টো দিক দিয়ে গাড়ি এলে সেই রাস্তার ওপর দিয়ে সাইড কাটিয়ে বেরোনোটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছিল বেশ খানিকটা চ্যালেঞ্জের। সামনে থেকে যে গাড়িটা বেরিয়ে গেল সে আরামসে বেরিয়ে গেলেও এরপর একটা ইনোভাকে সাইড দিতে বেশ খানিকটা প্রবলেম তৈরি হয়েছিল। আমরা যেহেতু ডাউন হিলে ছিলাম সেহেতু তার প্রায়োরিটি বেশি থাকায় আমরা অলরেডি সাইড করে দিই, কিন্তু রাস্তা এতটাই সরু যে কাটানোর জায়গা কিন্তু অনেকটাই কমে গেছিল। ফলে এই রকম রাস্তাতে গাড়ি চালানো সত্যিই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। জাং ফলসে ঢুকছি, এখানে এন্ট্রি ফি 40 টাকা করে। Which road, ma'am? This one or that? This one. বিল। এই জায়গাতে টিকিট কাউন্টার বলে কিছু নেই। হঠাৎ করে একজন রাস্তার মাঝে রান্না করতে করতে এসে বলে টিকিট দাও, ফলে বিল চাওয়াটা একটু স্বাভাবিক বলেই আমার মনে হলো। কে হঠাৎ করে রাস্তার মধ্যে এসে এরমভাবে এন্ট্রি ফি নিয়ে নিল। তো যাই হোক, শেষে বিলটা দেখে কনফিউশন দূর হলো যে না, অলোকে। এই জাং ওয়াটারফলসের পাশেই
বয়ে চলেছে একটা অপূর্ব সুন্দর নদী। আর এই যে জলটা যেটা বয়ে পড়ছে এখান থেকে, সেটা গিয়ে মিশছে এই সুন্দর নদীটাতে। নদীর নাম জানি না, ইচ্ছে করছে না এখন এই মুহূর্তে জানতে। জাস্ট একটা এত সুন্দর ভিউ, মানে এটাকে কোনো কিছুতে কল্পনা করা বা কোনো কিছুতে কোনো ভাষায় ডিসক্রাইব করা হয়তো রবীন্দ্রনাথের দ্বারা সম্ভব ছিল, আমাদের দ্বারা নয়। আমরা দুজন যাচ্ছে, দেখি নদীর পাড়টাতে একটু যাওয়ার চেষ্টা করি। এখান থেকে ঝর্ণাটা পড়ছে, আর অনেকেই যাচ্ছে ওই জায়গাটাতে গিয়ে ছবি তুলতে। ওটা একটু বেশি রিস্কি বলেই আমার মনে হচ্ছে, আমি ওই দিকটাতে যেতে চাইছি না। বাট জায়গাটা যা সুন্দর, মানে এর ওপরে আর কোনো কথা হবে না। জাস্ট আমরা ছোট ছোট খুশিতেই বাঁচি, আর এই সমস্ত ছোট ছোট খুশিগুলো এই যে জায়গাগুলোতে এসে জীবনের বিভিন্ন রকম সুখ, দুঃখ, হাসি, আনন্দ, রাগ, অভিমান যেন মিলিয়ে যায় এই ঝর্ণা থেকে পড়া জলের মতো। এই এত বড় নদী যেন জীবনের মতন বয়ে চলেছে, আর তার সঙ্গে আমাদের ছোট ছোট বিভিন্ন রকম সুখ, দুঃখ, হাসি, কান্না মিলিয়েই বয়ে চলেছে জীবন। তো আজকে এই জাং ফলসে এসে যেন এই অনুভূতিটা আমাদের মনে একটা সুন্দর অনুভূতি, একটা রেস জাগাচ্ছে। এটা যদি মে জুন মাসে আসা হয়, যে সময় বৃষ্টি হয়, সেই সময় আসলে ফলসের মানে জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জাং ফলস থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে আপাতত যাচ্ছি হচ্ছে যশবন্তগড় মিউজিয়ামের দিকে। যারা ওপর থেকে পায়ে হেঁটে আসবেন, তো পায়ে হাঁটার সিঁড়িও আছে। এইখান থেকে পায়ে হাঁটার সিঁড়ি আছে, এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে আসতে পারবেন। বাট গাড়ি আসার রাস্তাটা অনেকটা বেশি স্টিফ এবং অনেকটা বেশি ঢালু হওয়ার জন্য গাড়ি করে আসার রাস্তাটা অনেকটা কিন্তু খাড়াই। অরুণাচল স্বপ্নের দেশ, আর এই স্বপ্নের দেশে স্বপ্নের মতো রাস্তা থাকবে না তা কি হয়? তোদের দেখিয়েছিলাম আমরা এখন যাচ্ছি আমরা মেঘের থেকে শান্তি ভ্যালির দিকে। আর মেঘ মাঝে দাঁড়াবো যশবন্তগড় মিউজিয়াম এবং তারপর সেলা টানেল হয়ে চলে যাব দিরাং হয়ে শান্তি ভ্যালির দিকে। এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এর ভিজিবিলিটি খুবই কম, কিন্তু রাস্তার মার্কিং এত সুন্দর ক্লিয়ার যে গাড়ি চালাতে কোনো রকমই অসুবিধা হচ্ছিল না। শুধুমাত্র এক অদ্ভুত অনুভূতি ও শিহরণ কাজ করছিল। যশবন্ত সিংয়ের মেমোরিতে এই মেমোরিয়ালটা বানানো। আসুন আপনাদেরকে এই যশবন্ত সিংয়ের কাহিনীটাও শোনাই। এই স্মৃতিসৌধটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিক যশবন্ত সিং রাওয়াতের প্রতি। 1962 সালে সিনো ইন্ডিয়ান ওয়ার চলাকালীন নুরানাং অঞ্চলে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। বলা হয় সীমিত সংখ্যক সৈন্য নিয়ে তিনি টানা কয়েকদিন চীনা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান এবং দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। আজও এই মেমোরিয়ালের ভিতরে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত বিছানা, ইউনিফর্ম, অস্ত্র এবং কিছু ব্যক্তিগত সামগ্রী। ভারতীয় সেনাবাহিনী তাকে এতটাই শ্রদ্ধা করে যে তাকে এখনো একজন জীবন্ত সৈনিকের মতো সম্মান জানানো হয়। ভারত চীন যুদ্ধের সময় অরুণাচল প্রদেশের এই দুর্গম পাহাড়ি অঞ্চলের অত্যন্ত প্রতিকূল আবহাওয়া, সীমিত খাবার এবং কঠিন ভৌগোলিক পরিস্থিতির মধ্যেও ভারতীয় সেনারা অসীম সাহস নিয়ে দেশের সীমান্ত রক্ষায় লড়াই করেছিলেন। নুরানাংয়ের এই যুদ্ধ আজও ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে বীরত্বের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। ভাবতেও অনেক বেশি ভালো লাগে যে এইসব বীর জওয়ানদের জন্য আজ আমরা সুরক্ষিত এবং হয়তো জীবিত। এখানে একটি চাইনিজ গ্রেভিয়ার্ড রয়েছে। এই গ্রেভিয়ার্ডটা স্থাপিত হয়েছিল 1965 সালে, যখন ইন্দো চায়না ওয়ারটা হয়। সেই সময় যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রচুর
চাইনিজ সোলজার যারা মারা গেছিলো, প্রায় 500-র ওপরে সোলজার্স, তাদেরকে এই জায়গায় কবর দেওয়া হয় অত্যন্ত সম্মানের সাথে। আমরা প্রত্যেক সৈনিককে সম্মান করি এবং তাদের প্রত্যেকের বলিদানকে সম্মান করি বলেই আজকে এই চাইনিজ গ্রেভিয়ার্ডও আমাদের যশবন্তগড় মিউজিয়ামে স্থান পেয়েছে। লাইনটা পড়ুন, কেন এনাকে ভগবান হিসেবে পুজো করা হয়। এটাই সেই গাছটা যে গাছের নিচে যশবন্ত সিং রাওয়াত লাস্ট তার নিঃশ্বাস ত্যাগ করেন, এবং এই গাছটি হয়তো আজ মৃত, কিন্তু আজও এই গাছটিকে পুজো করা হয় ভগবান হিসেবে। যেন যশবন্ত সিং আজও জীবিত আছেন এই জায়গার মাধ্যমেই, এবং এই জায়গায় মাধ্যমেই তিনি এই পুরো জায়গাটির রক্ষণাবেক্ষণ করে চলেছেন। সত্যি বলতে কি, কিছু জিনিস সত্যি এমন হয় না যে জিনিসগুলোকে মানে ফিল করতে হয়। আজকে এই যে এমন একটা জায়গায় এসে ফিল হচ্ছে যে আমরা যাদের জন্য আজকে মনে করি যে আমরা সুরক্ষিত, তাদেরকে চোখের সামনে থেকে দেখা, তারা কিভাবে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে। দেশ মাতাকে না বাসলে কি সত্যি এতটা করা যায়? এমন একটা জায়গা যেখানে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমন একটা জায়গা যেখানে ঠান্ডাটাকে বিভৎস বললেও কম বলা হবে, এমন একটা জায়গা যেখানে আমরা চেষ্টা করছি যাতে বেশি চলাচল না করি, যাতে আমরা ক্লান্ত না হয়ে পড়ি। এমন একটা জায়গাতেই কিন্তু হয়েছিল ইন্দো চায়না ওয়ার, আর এই ইন্দো চায়না ওয়ারে এই যশবন্ত সিং আমাদেরকে ঠিক যেভাবে আমি বললাম আমাদেরকে সেইভাবে রক্ষা করেছিলেন, দেশ মাতাকে রক্ষা করেছিলেন, এবং তার জন্যই আজকে আমরা এই জায়গায় এসে আপনাদেরকে দেখাতে পারছি যে দেখুন আমরা এই সব সোলজারদের জন্য এতটা বেশি সুরক্ষিত, এতটা বেশি সেফ ফিল করি। এই যে যশবন্তগড় ওয়ার মিউজিয়াম, এর ঠিক পাশেই আছে ক্যান্টিন। এটা কিন্তু আর্মি ক্যান্টিন এবং কমপ্লিটলি আর্মি রান ক্যান্টিন। ক্যান্টিনেরও আছে একটা আলাদা রকমের গল্প। এই ক্যান্টিনটা কমপ্লিটলি আর্মিরাই রান করে এবং এটাতে কোনো রকম ননভেজ আইটেম পাওয়া যায় না, এখানে পুরোটাই পাওয়া যায় ভেজ আইটেম। এছাড়াও সব থেকে কম দামের মধ্যে এখানে খাবার পাওয়া যায়। শুধু তাই নয়, এখানকার যে খাবার থেকে যা ইনকাম হয় সেই ইনকামটাও কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা হয় এখানকার লোকাল পাবলিকদের ডেভেলপমেন্টের জন্য। সুতরাং আপনি যদি কখনো কোনো সময় এই জায়গায় আসছেন এবং এই আর্মি ক্যান্টিনে খাওয়া দাওয়া করছেন, তার মানে কিন্তু আপনিও কোনো না কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এখানকার লোকাল কমিউনিটির একটা কন্ট্রিবিউশন দিচ্ছেন। সুতরাং এই জায়গাতে খাওয়া দাওয়াটা আমি মনে করি যে জিনিসপত্রের থেকেও মানে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে পাওয়া যায় একটা কেক, যেটা লেমন কেক টাইপের জিনিস, আর খেতেও দুর্দান্ত। তো কেকটা এতটাই বেশি ভালো খেতে যে সেটা বের করার পরে আর থাকে না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তো এই যে এই আর একজন খেয়ে শেষ করে দিল। কে কেমন খেতে? ভালো খেতে। এই যে এসে গেছে আমাদের লেমন কেক, পাইনাপেল কেক। ও আজকে পাইনাপেল কেক দিয়েছে। এই মিউজিয়ামের জাস্ট এপাশ থেকেই দেখা যাচ্ছে পুরো বরফে ঢাকা পাহাড়, পাহাড়ের গায়ে গায়ে মেঘ ভর্তি পুরো একদম। যখন আমরা আগের দিন এসেছিলাম পুরো এইদিকেও এইখানেও মেঘে ভর্তি ছিল, এখন আর সেরকম কিছু নেই, কিন্তু ঠান্ডাটা তেমনই আছে। আমরা এবার গাড়ি স্টার্ট দিচ্ছি, এবার সেলা টানেল হয়ে আমরা যাব সাংতি ভ্যালি। আর এখন আপাতত আমরা সেলা পাস হয়ে আর যাব না, সেলা টানেল হয়ে এখান থেকে বেরিয়ে যাব।
দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ব্রিজ পুরোটাই বরফ। পাহাড়ের গায়ে মেঘগুলো জাস্ট, হ্যাঁ কত বরফ না রে, দেখ কত বরফ পড়ে রয়েছে এখানে। এগুলো নোংরা বরফ হয়ে গেছে, এগুলো 2-3 দিন আগে, 1-2 দিন আগে। ধরে ছবিটা তুলছি। ধূপ করে ভেঙে পড়ে গেল। কি দারুণ লাগছে। বাহ, 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 বাহ। কি সুন্দর লাগছে না রে সাহেব, বল। ও এখানে সেই আর্টসটা এখনো হয়ে আছে। হ্যাঁ না সেলা পুরোটাই ঠান্ডা থাকবে মোটামুটি, যতক্ষণ সেলাতে আছে ততক্ষণ মোটামুটি পুরোটাই ঠান্ডা থাকবে, আবার শান্তির দিকে ঠান্ডা পাবে। শান্তিতে বরফ পাবে না, ঠান্ডাটা পাবে। Start recording emergency video. সুন্দর রাস্তা, বন্ধ করা হয়। আগের দিন আমরা সেলা পাস হয়ে এসেছিলাম, আজকে আমরা যাব সেলা টানেল হয়ে। এইখান থেকে ডান দিকের রাস্তাটা সেলা টানেলের দিকে, আর সোজা রাস্তাটা সেলা পাসের দিকে। আমরা এখানে দাদু চলে যাবে, তাই তো? এই আমরা এই রাস্তাটা সেলা পাস, আর আমরা গেলাম সেলা টানেলের দিকে। Start recording emergency video. আমরা ঢুকছি সেলা টানেল। স্বাভাবিকভাবেই টানেলে ঢোকার আগে প্রচুর মানুষ গাড়ি দাঁড় করিয়ে ছবি নেন। এটাই তো। এটাই আমরা ঢুকে গেলাম সেলার টানেলে। এটা তো অনেক পরে হয়েছে সেলা টানেল, এই সেলা পাস থেকে। না না, সেলা টানেল 2-3 বছর হয়েছে বোধ হয়, মোস্ট প্রবাবলি। একবার দেখতে হবে, উদ্বোধন হয়েছে, মানে খুব বেশি দিন হয়নি। এবং এটা হওয়ার ফলে তোমার অনেকটা বেশি সুবিধা হয়েছে ওই ওপরের রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য। না না, এই জায়গাটাও বরফ থাকবে, আর একটু পর থেকে ওদের বরফ পড়বে। এখানেও বরফ থাকা উচিত। এইটার হাইটটা তুমি দেখছো না, দেখছো না, প্রচুর হাইট। আমরা বেরোচ্ছি সেলা টানেল থেকে, আর বাইরে পুরো মেঘের চাদর। চারদিকে বরফ ফেলে গেছে। কি মেঘ রে। আমরা সেকেন্ড টানেলটাও ঢুকছি।
টানেল থেকে। সেলা টানেলের জায়গা শেষ, দুটো টানেল পার করে আমরা আবার হাইওয়ে থেকে কানেক্টেড হব। আমরা এসে ঢুকলাম দিরাং, কিন্তু আজ আমরা দিরাং থাকবো না, আমরা যাবো শান্তি। সামনে মোড় থেকেই বাঁদিকে ঘুরে যাচ্ছে শান্তির রাস্তা। বাদিক এটা এই মার্কেটের ডান দিকেই আমরা গেছিলাম দিরাং মনেস্ট্রি, আর এই রাস্তা দিয়ে আমরা আজকে চলে যাবো শান্তি। সামনের ব্রিজটা পাকানোর পরেই আমরা শান্তি ভ্যালির দিকে এগিয়ে যাব। এই ব্রিজ দিয়ে আমরা দিরাং নদী টপকালাম। আর এই আমরা ডান দিকে ঘুরে গেলাম শান্তি যাওয়ার জন্য। বরফ, পাহাড় এবং দিরাংয়ের বাজার অঞ্চল পেরোনোর পর সিনটা যে এত তাড়াতাড়ি বদলে যাবে সেটা মনে হয় কল্পনা এর আগে অবধি করিনি। পাহাড়ের একপাশে ভ্যালি এবং আরেকদিকে উঁচু পাহাড় এবং মেঘাচ্ছন্ন যে আকাশ, সব কিছু দেখে যেন এক অন্য জগতের কথা মনে হচ্ছিল। কিন্তু এই জায়গা থেকে আমাদের আজকের থাকার জায়গা অবধি পৌঁছতে এখনও ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। এখানকার পাহাড়ের উচ্চতা, ঠান্ডা হাওয়া আর এই সরু রাস্তা প্রতি মুহূর্তে প্রতিটা বাঁকে এমনভাবে ড্রাইভিং স্কিলকে চ্যালেঞ্জ করে যে এইসব রাস্তায় ড্রাইভিং করার উদ্দীপনা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দোকানপত্র সবই রয়েছে এই জায়গাগুলো। আমরা এসে পৌঁছলাম শান্তি। আর শান্তি ভ্যালির এই যে জায়গাটা, এই রাস্তাটা তো দুর্দান্ত সুন্দর। এটা একটা অ্যাকচুয়ালি অফবিট প্লেস। তো যদিও অফবিট মানে আশপাশের লোকেশন দেখে আর মনে হচ্ছে না যে খুব বেশি দিন এটা অফবিট বলে থাকবে বলে। সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা, যেখানে আমরা বুক করেছি আমাদের হোমস্টেটা আজকে। রাস্তার ওপর থেকে আমাদের হোমস্টেটাকে খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছিল। রাস্তা ছেড়ে মাঠে এবং বেশ খানিকটা যাওয়ার পরে প্রথম যে হোমস্টেতে ঢুকেছিলাম সেটা ছিল অন্য হোমস্টে, সেটা আমাদের নয়। এবং তারপরে আলটিমেটলি আমরা খুঁজে পেলাম আমাদের হোমস্টে, যেটা আমরা বুক করেছিলাম। এই জায়গার ভিউ এবং এই জায়গার নীরবতা বলে বোঝানো সম্ভব নয়। তো সেই রাতে আমরা এখানেই থাকি এবং হোমস্টের যে পরিচালনার দায়িত্বে ছিলেন উনি আমাদের বেশ ভালো সুন্দর খাবারেরও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। সারাদিন ঘোরার পরে অনেকটা ক্লান্ত, আর এটাই ছিল আমাদের অরুণাচলের শেষ রাত। পরের দিন আমরা যাব আসাম এবং সেখান থেকে মেঘালয়ের দিকে।